আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব তোমরা যারা ইমপ্রুভমেন্ট দিতে যাচ্ছ, অথবা তোমরা যারা ইয়ার গ্যাপ দিয়েছো, অথবা তোমাদের যাদের রেজাল্ট ফেল চলে আসছে, তো এখন তোমাদের করণীয় কি, তোমার নেক্সট স্টেপগুলো কিভাবে নিবা, এই বিষয়ে একদম A to Z কথা বলার চেষ্টা করব। তো যারা এখনো ভাই আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করে রাখো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে সকল আপডেটগুলো তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। আচ্ছা, প্রথমে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ইমপ্রুভমেন্ট এই জিনিসটা বলতে আমরা আসলে কি বুঝাইতে চাচ্ছি। এখন তোমরা দেখো, মনে করো তুমি এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমার একটা আশানুরূপ রেজাল্ট আসে নাই। আশানুরূপ রেজাল্ট কি, তোমার টার্গেট মনে করো জিপিএ 5, অথবা মনে করো তোমার টার্গেট 4 পয়েন্ট ছিল, বাট তোমার রেজাল্ট চলে আসছে 3.50। তাহলে তোমার টার্গেট ছিল 4 পয়েন্ট, বাট তুমি পাইছো 3.50 বা 3 পাইছো। তার মানে তোমার একটা আশানুরূপ রেজাল্ট আসে নাই। এখন তুমি চাচ্ছ যে পরবর্তী ব্যাচের সাথে আবারও তুমি পরীক্ষা দিয়ে, এই যে তোমার রেজাল্টটা খারাপ আসছে বা রেজাল্টটা তোমার আশানুরূপ জিপিএ আসে নাই, তুমি পরীক্ষা দিয়ে তোমার জিপিএটাকে বাড়াই নিবা। তো এই ব্যাপারটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্ট। এখন কথা হচ্ছে যে তোমার যদি মনে করো জিপিএ 5 আসছে, কিন্তু তুমি চাচ্ছ যে ভাইয়া আমার প্রত্যেকটা সাবজেক্টে আমি 80+ করে নাম্বার পাইছি, বাট আমার টার্গেট হচ্ছে 90+ করে নাম্বার পাওয়া, আমি কি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবো? না, তুমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে না। তার মানে যারা জিপিএ 5/5 পাইছো তারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে না, বাট যারা জিপিএ 5 এর থেকে কম পাইছো, 2.50, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, তুমি মানে এনিথিং যে কোনো তোমার একটা জিপিএ আসতে পারে ভাইয়া, তাহলে কিন্তু তুমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। তো আমরা ইমপ্রুভমেন্টের ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি। ধরো তুমি এসএসসি পরীক্ষা, তোমরা যারা 25-এর শিক্ষার্থী রয়েছে, তুমি দেখো একটু করে, আমি একটু মার্কারটা একটু খুলে নিচ্ছি। দেখো তুমি এসএসসি দিয়েছো 2023 সালে, এইচএসসি পরীক্ষা দিয়েছো 2025 সালে। এখন এসএসসির মধ্যে ধরে নাও তোমার জিপিএ 5 আছে, অথবা মনে করো তোমার 4.00 আছে, অথবা মনে করো তোমার 3.98 আছে। তো তোমার এসএসসির যে কোনো একটা জিপিএ আছে, এটা এখানে ম্যাটার করতেছে না। এখন কথা হচ্ছে এইচএসসি পরীক্ষার এই যে তোমার যে রেজাল্টটা দিল, এখন রেজাল্ট দেওয়ার পরে মনে করো তোমার জিপিএ চলে আসছে 2.90। এখন ইমপ্রুভমেন্ট দেওয়ার ব্যাপারটা কেন আসে? এখন অনেক ইউনিভার্সিটিতে তোমার জিপিএ কন্ডিশন বলে দিবে 3.50 থাকতে হবে, 3 থাকতে হবে, না হলে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। তো এই জন্য এডমিশনে পরীক্ষা দেওয়ার জন্য এই জিপিএটা যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেক্ষেত্রে কিন্তু ভাইয়া তুমি এই 2.90 নিয়ে দেখা যাচ্ছে যে তুমি পরীক্ষা দিতে পারতেছো না। সেই ক্ষেত্রে তুমি একটা ডিসিশনে আসছো যে ভাইয়া আমি ইমপ্রুভমেন্ট পরীক্ষাটা দিব। এখন তুমি তো ওই যে 23-এ দিছো এসএসসি, 25-এ দিছো তুমি হচ্ছে এইচএসসি, 25-এ তুমি দিছো এইচএসসি, তো তোমার জিপিএ আসছে 2.90 ধরে নাও, অথবা ধরে নাও 3, মানে যে কোনো একটা তুমি ধরে নাও তোমার একটা জিপিএ আসছে। এখন এই যে তোমার একটা জিপিএ আসলো, মনে করো তুমি চাচ্ছ তোমার পরবর্তী যে ব্যাচ, অর্থাৎ 2026-এর যে পোলাপান রয়েছে এইচএসসি 2026, তাদের সাথে তুমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবা। তো ভালো কথা, এখন তুমি যদি পরীক্ষা দাও, পরীক্ষা দিলে তোমার জিপিএ দুইটা কন্ডিশন ঘটতে পারে। এক, তোমার জিপিএ বাড়তে পারে, দুই, তোমার জিপিএ কমতে পারে। ধরো তোমার জিপিএ 2.90 ছিল, 90 ছিল, এখন তুমি পরীক্ষা দিয়ে তোমার এই রেজাল্ট চলে আসলো 3.50। তাহলে যেহেতু তোমার মিনিমাম কন্ডিশন ছিল ইউনিভার্সিটি গুলোতে 3.50, তুমি সেটা এসিভ করে ফেলছো, তাহলে তুমি কি করতে পারবা, এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। অথবা মনে করো তোমার জিপিএ ছিল 2.90, পরীক্ষা দেওয়ার পরে জিপিএটা চলে আসলো 2.70, তার মানে আগে ছিল 90, পরে আসলো 70। এখন তোমার তো টেনশন কাজ করতেছে যে পরীক্ষা দিয়ে দিলাম বা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিলাম, আমার জিপিএ তো কমে গেল। মাথায় রাখবা, জিপিএ কমানোর কোনো সুযোগ নাই। তুমি এই যে আগে যে তোমার 2.90 ছিল, এই 90 থাকবে, এটা কিন্তু তোমার পরবর্তীতে কাউন্ট হবে না। এই যে 2.70 এটা কাউন্ট হবে না। তুমি 90 নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি বলো বা সব জায়গায় পরীক্ষা দিতে পারবা। তো এই যে কনফিউশনের মধ্যে আসো, তুমি যদি মানে ইমপ্রুভমেন্ট দাও দিয়ে যদি জিপিএ বাড়ে, তাহলে যে জিনিসটা তোমার বাড়তেছে ওইটাই কাউন্ট হবে। আর যদি কথার কথা কমে আসে, কমলে প্যারা নেওয়ার সুযোগ নেই, আগের যে জিপিএটা থাকবে তখন কিন্তু তোমার সেই আগের জিপিএটাই কাউন্ট করা হবে। তো এই ব্যাপারটা নিয়ে ভয় পাওয়ার কোনো মানে এখানে কারণ আমি দেখতেছি না। এখন এই যে ইমপ্রুভমেন্ট পরীক্ষা যে তুমি দিতে চাচ্ছ, তো ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে গেলে কিছু কন্ডিশন রয়েছে, কিছু শর্ত রয়েছে। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে, মনে করো তুমি এই বছর যে কলেজ থেকে পরীক্ষা দিয়েছো, সাপোজ ধরো তুমি কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে পরীক্ষা দিয়েছো, আমার কলেজের নামটাই বললাম আমি। এখন তুমি কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে পরীক্ষা দিয়েছো, এখন পরবর্তীতে তুমি যদি এইচএসসি 26-এ পরীক্ষা দিতে চাও, তোমাকে আবার কুড়িগ্রাম সরকারি কলেজ থেকেই পরীক্ষা দেওয়া লাগবে, তুমি কিন্তু অন্য কলেজ থেকে পরীক্ষা দিতে পারবে না। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ইমপ্রুভমেন্ট তোমাকে সেম কলেজ থেকেই দেওয়া লাগবে, অন্য কোনো কলেজ থেকে তুমি দিতে পারবে না। এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন, এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন। এখন এই যে এইচএসসি 25 মনে করো এরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে, এইচএসসি 26 কিন্তু আবার ফুল সিলেবাসে পরীক্ষা দিবে। তো তুমি যখন এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের সাথে পরীক্ষা দিবা, তখন কিন্তু তোমাকে ফুল সিলেবাসটাই পরীক্ষা দেওয়া লাগবে, তুমি কিন্তু তোমার 25-এর সিলেবাস আর পরীক্ষা দিতে পারবে না। এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে, তোমাকে সম্পূর্ণ সিলেবাস পড়ে আবার পরীক্ষায় বসতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার কন্ডিশন। তার মানে নতুন সিলেবাস। তারপরে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তুমি ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছ যে ভাই আমার 2টা সাবজেক্ট খারাপ আসছে, বাট বাকিগুলো ভালো আসছে। আমার খারাপ আসছে শুধুমাত্র ফিজিক্স
ফিজিক্সে আমি বাস খাইছি, আমি কেমিস্ট্রিতে বাস খাইছি, তো আমি এই দুইটা শুধুমাত্র ইমপ্রুভমেন্ট দিতে চাই, তুমি এটা দিতে পারবে না। ইমপ্রুভমেন্ট দিতে গেলে তোমাকে সব বিষয় অর্থাৎ সকল বিষয়ে তোমাকে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়া লাগবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ যা আছে সবগুলো সাবজেক্টে তোমাকে আবার পরীক্ষা দেওয়া লাগবে। দুই একটা সাবজেক্টে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়া যায় না, সবগুলোই পরীক্ষা দেওয়া লাগে। ওকে, আচ্ছা, এটা তো আগেই বললাম যে কলেজ পরিবর্তন করা যাবে না। এখন কথা হচ্ছে যে ভাইয়া, ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে আমার যে রেজাল্টটা ভালো আসলো, এই রেজাল্ট নিয়ে কি আমি মেডিকেলে পরীক্ষা দিব? আমি যদি সর্বশেষ যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়েছে সেটা নিয়ে যদি কথা বলি, তো সর্বশেষ মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু তুমি বা তোমাদের বড় ভাই আপুরা যারা ছিল তারা কিন্তু ইমপ্রুভমেন্ট দিয়ে পরীক্ষা দিতে পারছিল। তো আশা রাখতে পারো তোমরা হচ্ছে মেডিকেলে যদি কোনো চেঞ্জ নিয়ে না আসে, তোমরা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে মেডিকেলে পরীক্ষা দিতে পারবা, এবং আরো যে ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেই ইউনিভার্সিটি গুলোতে পরীক্ষা দিতে পারবা। এখন এখানে আরেকটা মজার ব্যাপার আছে কি জানো, যে তুমি এই যে 25-এর শিক্ষার্থী, তোমাকে যদি ইমপ্রুভমেন্ট দিতে হয়, তুমি কিন্তু এই ইমপ্রুভমেন্টটা 2026 সালে যারা রয়েছে তাদের সাথে দেওয়া লাগবে, এরপরে কিন্তু তুমি আর ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ পাবা না। অনেকেই প্রশ্ন করো যে 2027-এ যে আমি কি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবো? কখনোই না। মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে। যাই হোক, দেখো যে ব্যাপারটা বলতেছিলাম তোমাদেরকে, যে 2027-এ তুমি কি ইমপ্রুভমেন্ট দিতে পারবা? না, কখনোই তুমি কিন্তু 27-এ ইমপ্রুভমেন্ট দিতে পারবা না। তার মানে ইমপ্রুভমেন্ট দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে তুমি 25-এর শিক্ষার্থী, তোমার পরবর্তী ব্যাচ 26, তোমাকে 26-এর সাথে ইমপ্রুভমেন্ট দেওয়া লাগবে। 27, 28 এইদিকে তুমি ইমপ্রুভমেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং অনেকে প্রশ্ন করো যে ভাই মেডিকেলে পরীক্ষা দিতে পারবো কিনা। সর্বশেষ যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়েছে সেটার সার্কুলার অনুযায়ী যদি আমি তোমাকে বলি, মেডিকেলও পরীক্ষা দিতে পারবা, ঢাবিতেও পরীক্ষা দিতে পারবা। তো প্রশ্ন আসে যে ভাই ঢাবিতে তো সেকেন্ড টাইম নাই, তো আমি কি ঢাবিতে অ্যাপ্লাই করতে পারবো বা পরীক্ষা দিতে পারবো কিনা? তো এই ব্যাপারটা যদি ক্লিয়ার করে বলি, ধরো তুমি এসএসসি 23-এ দিছো, এইচএসসি তোমার 25-এ দিয়েছো, এখন 25-এ দিয়ে তোমার যে জিপিএটা আসতেছে এটা দিয়ে তুমি এডমিশনে ফর্ম তুলতে পারতেছো, কিন্তু তুমি ফর্মটা তোলো নাই, না তুলে তুমি 26-এ যখন পরীক্ষা দিলা, দিয়ে তোমার রেজাল্টটাকে বাড়াই নিলা, তখন তুমি যে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে যারা একবার অ্যাপ্লাই করে সেই সকল ডাটা কিন্তু তাদের ওয়েবসাইটে সংরক্ষণ করা থাকে। তারপরে তুমি যদি একবার অ্যাপ্লাই করো তাহলে তুমি কিন্তু ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট হয়ে গেলা, পরবর্তীতে পরীক্ষা দিতে পারবে না। আর তুমি যদি অ্যাপ্লাই না করো, জিপিএ বাড়াই নিয়ে তুমি যদি পরবর্তী এইচএসসি 26-এর সাথে পরীক্ষা দাও, তাহলে কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সবগুলো জায়গায় পরীক্ষা দিতে পারতেছো। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এর বাইরেও তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করতে পারো, আমি জানাই দিব তোমাকে। এরপর আসো ইয়ার গ্যাপ, তারপরে আমরা ফেল নিয়ে কথাবার্তা বলবো। তো ইয়ার গ্যাপের ব্যাপারটা হচ্ছে যে তুমি মনে করো এসএসসি 23 সালেই দিয়েছো, এখন তোমার নর্মাল নিয়মে বা স্বাভাবিক নিয়মে তোমার এইচএসসি দেওয়ার কথা 2025 সালে, এখন তুমি 2025 সালে এইচএসসি পরীক্ষা দাও নাই, মানে এবার যারা পরীক্ষা দিয়েছে তুমি পরীক্ষা দাও নাই, তাহলে তুমি কি করবা? 2026-এ পরীক্ষা দিবা। এখন এই যে ব্যাপারটা, তুমি 23-এ দিয়ে এখন 26-এ তুমি পরীক্ষা দিচ্ছ, এই ব্যাপারটা হচ্ছে ইয়ার গ্যাপ। এখন তুমি ইয়ার গ্যাপ দিয়ে 2026 সালে যে পরীক্ষার্থীরা রয়েছে তাদের সাথেও কিন্তু পরীক্ষা দিয়ে তুমি এই যে তোমার বিশ্ববিদ্যালয় বলো, মেডিকেল বলো, এই জায়গাগুলোতে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে আসো ফেল। এখন ফেল ব্যাপারটা দেখো, কেউ কি ইচ্ছা করে ফেল করে? না, কেউ ইচ্ছা করে ফেল করে না। এখন কোনো একটা কারণে তোমার একটা সাবজেক্টে ফেল আসছে, তোমার দুইটা সাবজেক্টে ফেল আসছে। সে ফর এক্সাম্পল তোমার ম্যাথ ফার্স্ট পেপারে ফেল আসছে, তো এই যে তোমার ম্যাথ ফার্স্ট পেপারে ফেল আসছে, তোমাকে কি শুধুমাত্র ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা দিতে হবে, নাকি ম্যাথ ফার্স্ট সেকেন্ড দুটোই পরীক্ষা দেওয়া লাগবে? ব্যাপারটা ক্লিয়ার করে নাও। তোমাকে ম্যাথ ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার দুইটাই কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে। তার মানে একটাতে ফেল আসলে শুধু একটা পরীক্ষা দিতে পারবে না, দুইটাতেই তোমাকে পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে। এখন তুমি যদি চাও যে ভাইয়া আমার একটা ফেল আসছে, আমি তো পরীক্ষা দিব এবং বাকি যে পরীক্ষাগুলো সবগুলোই দিব, তুমি সেই পরীক্ষাগুলো দিতে পারো, সমস্যা নাই। মানে তোমার যদি কোনো একটাতে ফেল আসে এটাও দিতে পারবা, বাকিগুলোও দিতে পারবা। আবার তোমার যদি মনে হয় যে না ভাইয়া বাকি কোনো পরীক্ষাই দিব না, শুধুমাত্র যে সাবজেক্টে আমার ফেল চলে আসছে আমি শুধুমাত্র সেই সাবজেক্টে পরীক্ষা দিব, তোমরা সেই সাবজেক্টেও এই যে ফেল আসছে পরীক্ষা দিতে পারো। তো আমার কিছু অ্যাডভাইস তোমাদের প্রতি থাকবে, যদি কোনো সাবজেক্টে ফেল আসে একান্তই, তাহলে সেটা পরীক্ষা দেওয়াই লাগবে, নাহলে তো পাস হচ্ছে না। আর যদি তোমার এরকম হয় যে কোনো রকম জিপিএ কন্ডিশন মিলে যাচ্ছে, তাহলে ভাইয়া তুমি ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নাও। 1 বছর গ্যাপ দিও না, 1 বছর গ্যাপ দেয়া এটা বোকামি। এটা তুমি এখন বুঝবে না, যখন আমার এই জায়গাটায় আসবা বা যখন তুমি একটু বড় হবা তখন বুঝতে পারবা। কারণ তুমি যদি মিনিমাম একটা জিপিএ নিয়ে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাও, তখন তোমার এই এসএসসি রেজাল্ট নিয়ে খুব বেশি কেউ কথাবার্তা বলবে না। তো তোমার মিনিমাম যদি একটা জিপিএ থাকে, যদি কোনো প্যারা না হয়, তুমি যে কাজটা করবা এখন থেকে এডমিশনের জন্য প্রিপারেশন নিবা এবং এডমিশনের জার্নিটা কন্টিনিউ করবা। এই মানে হুদাই তুমি এখানে 1 বছর সময় নষ্ট করার কোনো মানেই হয় না। একদম ক্লিয়ার করে দিলাম, আশা করি এই ব্যাপারগুলো নিয়ে প্যারা খাবা না। তারপরেও যে কোনো সমস্যা থাকলে আমার ফেসবুক আইডি যে দিয়ে রয়েছে শাফিন আহমেদ শাওন, ফেসবুকে সার্চ করে আমার সাথে কথা বলতে পারো। আর যারা ভার্সিটি ব্যাচে ভর্তি হতে চাও, এখন থেকে শূন্য থেকে একটা প্রিপারেশন নিয়ে ভার্সিটি চান্স ইনশিওর করতে চাও, তারা আমাদের এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। আমাদের ভার্সিটি ব্যাচে এখন ডিসকাউন্ট অফারে ভাইয়া মাত্র 2000 টাকায় ভর্তি আমরা নিচ্ছি, এবং 18 তারিখ অর্থাৎ আগামীকালকে থেকে আমাদের সম্পূর্ণ নতুন একটা ব্যাচে ক্লাস শুরু হবে। তো যাদের মিনিমাম একটা জিপিএ রয়েছে তারা চাইলে আমাদের ভার্সিটি ব্যাচে ক্লাস করে তোমার স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় সেখানে তুমি চান্স ইনশিওর করতে পারবা। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।